আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আমার আজকের এই ব্লগটি হচ্ছে বছরের প্রথম দিনের যে আমি একটা ব্লগ আপলোড করেছিলাম সেটারই পার্ট 2। আর পার্ট 1টা আপনারা সবাই অনেক পছন্দ করেছেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেছেন, সেজন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার পার্ট 1টা দেখেননি, আপনারা অবশ্যই দেখে নেবেন, আমি এটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো পার্ট 1-এ আমি দেখিয়েছিলাম থাই স্যুপটা তৈরি করার জন্য আমি যে চিকেন আর চিংড়িটা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ফ্রাই করে নিয়েছি। তো আজকের ব্লগে দেখাবো আমি থাই স্যুপটা তৈরি করার পুরো প্রসেসটা। তো এখন একটা হাঁড়িতে আমি পানি দিয়ে দিচ্ছি স্যুপের জন্য। আর এই যে একটা মগ দেখতে পাচ্ছেন, মানে চায়ের মগ, এটা ফুল করে মানে পুরোটা ভরে ভরে 5 কাপের মতো পানি আমি এই হাঁড়িতে দিয়েছি। আর এখন আমি এটাতে অ্যাড করে নিচ্ছি চিলি সস। আর এই চিলি সসটা আমি এখানে দিয়েছি প্রায় 3 টেবিল স্পুনের মতো। তো আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে শ্রীরাচা চিলি সস। তো এটা যদি আপনাদের ঘরে না থাকে, মানে আর কোনো ধরনের যদি চিলি সস থাকে, তাহলে সেটাও কিন্তু আপনারা এটাতে অ্যাড করে নিতে পারেন। তারপর এখন আমি এটাতে অ্যাড করে নিচ্ছি টমেটো কেচাপ। আর টমেটো কেচাপের পরিমাপটা হচ্ছে এখানে আমি দিয়েছি 4 টেবিল স্পুনের মতো। এরপর আমি এটাতে অ্যাড করে নিয়েছিলাম সয়া সস। আর সয়া সসের পরিমাপটা হচ্ছে এখানে আমি দিয়েছি 2 টেবিল স্পুনের মতো। আর আমার ঘরে ডার্ক সয়া সসটাই ছিল, সেজন্য আমি এটাতে ব্যবহার করেছি। তারপর এটাতে দিয়েছিলাম লেবুর খোসা, মানে লেবুটাকে একেবারে লাইটলি পিল করে 4 স্লাইসের মতো এটাতে অ্যাড করেছি। তারপর দিয়েছি আদা। এখানে আমি একটা আদার পুরো অর্ধেকটাকে কুচি করে কেটে দিয়েছি। তারপর অ্যাড করেছি হালাল চিকেনের ম্যাগি ফ্লেভারের হালাল চিকেন যে স্টক পাওয়া যায়, মানে কিউব, 2টা দিয়েছি। তারপর অ্যাড করে নিয়েছি 1 টেবিল স্পুন চিনি। আর এখন একটা বাটিতে আমি 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি আর সঙ্গে অ্যাড করে নিচ্ছি অরেঞ্জ ফুড কালার, যাতে স্যুপের কালারটা একটু নাইস হয় সেজন্য। তো এখন এগুলোকে মানে ভালোভাবে ফেটিয়ে মিক্স করে নেব আর দিয়ে দেব এই হাঁড়িতে। তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে বাংলাদেশে যে থাই স্যুপটা অথেন্টিক স্টাইলে তৈরি করা হয়, তো সেখানে তারা থাই জিঞ্জার বা লেমন গ্রাসটা ব্যবহার করে থাকেন। তো আমার ঘরে আসলে থাই স্যুপও নেই, লেমন গ্রাসও নেই, সেজন্যই আমরা যে আদাটা খাই সেই আদাটাই দিয়েছি। আর যেহেতু লেমন গ্রাসটাও নেই, সেজন্য আমি লেমনের খোসাটা পিল করে দিয়েছি। আর আমি আসলে যতবারই এই থাই স্যুপটা তৈরি করি এভাবেই তৈরি করে খেয়ে থাকি, আমার কাছে টেস্টের কোনো মানে তফাৎ হয় না। সেজন্য আজকেও আপনাদেরকে আমার এই রেসিপিটা দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এটা তৈরি করি। তো এখানে ডিমটা দেওয়ার পর আমি কন্টিনিউ নেড়েছি। তারপর এখন আমি এটাতে অ্যাড করে নিয়েছি মাশরুম। আমার ঘরে মাশরুম ছিল, মানে বাটন মাশরুমটাই এটাতে আমি অ্যাড করেছি। আর এখন আমি এটাতে অ্যাড করে নিচ্ছি আগে যে চিকেন আর প্রনটাকে ভেজে রেখেছিলাম এগুলোকেও। সব উপকরণ দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল এই হাঁড়িতে জায়গা হচ্ছে না। আর এখনও পর্যন্ত তো আমি আগে যে কর্নফ্লাওয়ারটা পানিতে গুলে রেখেছিলাম সেটাও কিন্তু এখনও দেয়া হয়নি। তো সেজন্য আমি এই সব কিছু বড় একটা হাঁড়িতে ট্রান্সফার করে নিচ্ছি, যাতে সুন্দরভাবে আমি এটা করে নিতে পারি। বড় হাঁড়িতে ট্রান্সফার করার পর এখন আমি এটাতে অ্যাড করে নিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, মানে কেটে। তারপর দিয়েছি কর্নফ্লাওয়ারটা। আর সেই সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে কন্টিনিউসলি নাড়তে হবে, মানে নাড়াটা বন্ধ করা যাবে না। আর আমি যখন ডিমটা অ্যাড করেছিলাম সেই সময়ও কিন্তু একটু ভালোভাবে নেড়ে দিয়েছিলাম। আর এখন আমি একটু চিলি সসও অ্যাড করে নিচ্ছি, মানে আমার কাছে মনে হচ্ছে যে জালের পরিমাপটা একটু কম হয়েছে। তো সেই সময় কিন্তু আপনারা চাইলে এটা চেক করে দেখে যদি জালটা কম মনে হয় বা কেচাপের পরিমাপটা কম মনে হয় সেটাও কিন্তু অ্যাড করে নিতে পারেন। আর এভাবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি আমার থাই স্যুপটা কন্টিনিউয়াসলি নেড়ে দিয়েছি। তারপরই আমার থাই স্যুপটা রেডি হয়ে গেছে। আর এখন মিটবল দিয়ে যে স্প্যাগেটিটা তৈরি করব সেটার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে তারপর এখানে অ্যাড করে নিয়েছি কুচি করে কেটে রাখা রসুন।
আর এটার পরিমাপটা যদি বলতে যাই তাহলে বলতে হবে আমি এখানে রসুনটা দিয়েছি 1 টিস্পুনের মতো। তারপর এটাকে একটু ভালোভাবে নেড়ে তারপর অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচির পরিমাপটা যদি বলি তাহলে এখানে দিয়েছি আমি 2 টেবিল স্পুনের মতো। তারপর এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে এটাতে অ্যাড করে নিয়েছিলাম একটা টমেটো। আর টমেটোটাকে আমি একেবারে কুচি করে কেটেই দিয়েছি। তো ফাইনালি এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটা সস, এটা টমেটো সস। এটা আসলে পাস্তা তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তো এটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আর এখানে আমি ডলমিও যে ব্র্যান্ডের পাস্তা সস পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি। তো এই সসটা দেওয়ার পর আমি একটু সময় নেড়ে চেড়ে তারপর এটাতে অ্যাড করে নিয়েছিলাম বেজে রাখা মিটবলগুলো। আর মিটবলটা দেওয়ার পর আসলে বেশিক্ষণ নাড়তে হয় না, আমি সামান্য একটু নেড়ে তারপর ঢেকে রেখে দিয়েছিলাম যাতে মিটবলের ভেতরে মশলাটা ঢুকে। আর এখন এটাতে অ্যাড করে নিয়েছি কিছু মাশরুম। থাই স্যুপে যে মাশরুমটা ব্যবহার করেছিলাম তারপর কিছুটা রয়ে গিয়েছিল। তো এটা আসলে যদি আমি ফ্রিজে রেখে দিই দেখা যাবে যে ফ্রিজে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে, যেহেতু পরিমাপটা একেবারে কমই ছিল। তো সেই জন্য এখানে এটা অ্যাড করে নিয়েছি। এটা আসলে অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এখন আমি এটাতে অ্যাড করে নিয়েছি স্প্যাগেটি। তো স্প্যাগেটিটা দেওয়ার পর একটু সময় নেড়ে চেড়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো ফাইনালি এখন আমি আমার এয়ার ফ্রায়ারটা অন করে নিচ্ছি, মানে প্রিহিট করে নিচ্ছি। আর এটাই ছিল আমার আজকের লাস্ট রেসিপি। আর আসলে এটাকে লাস্ট বলা যায় না, কারণ এরপরও কিন্তু আমি আরও একটা আইটেম তৈরি করেছিলাম, একটু পরই আপনারা সেটা দেখতে পারবেন। তো এখন আমার এয়ার ফ্রায়ারটা প্রিহিট হয়ে গিয়েছে। তো এখন আমি উইংসগুলো ঢুকিয়ে দিয়েছি গ্রিল হওয়ার জন্য। আর এটাতে চিকেন উইংস গ্রিল করতে কিন্তু বেশি সময় লাগে না, 10 মিনিটের মতোই লাগে। আর এখন যেটা তৈরি করব সেটাই হচ্ছে আমার আজকের লাস্ট রেসিপি, মানে ফ্রাইড রাইস। তো এখানে আমি কিছু ভেজিটেবল, এগ, তারপর প্রন দিয়ে একটা ফ্রাইড রাইসও তৈরি করে নিয়েছি। যেহেতু আমরা বাঙালি, আমাদের তো বাচ্চারা চলবেই না, সেজন্য এই ফ্রাইড রাইসটাও তৈরি করে নিয়েছি। আসলে বেশি সময় লাগেনি এটা তৈরি করতে। আর আমরা বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে গেলে যে স্যুপের সাথে খাওয়ার জন্য কিছু সস দেয়, আমি সেভাবেই কিছু একটা তৈরি করার চেষ্টা করেছি। তো এখানে একটা বাটিতে আমি ভিনেগারের মাঝে দিয়েছি কিছু কাঁচামরিচকে কুচি করে কেটে। তারপর অন্য একটা বাটিতে নিয়েছি চিলি সস, টমেটো কেচাপ, ডার্ক সয়া সস। আর এভাবে দেখতে আসলে আমার কাছে অনেক নাইসই লাগছিল। আর আজকে আমরা যেহেতু থাই স্যুপটা খাচ্ছি, তো চিন্তা করলাম এভাবে এটাকে সাজিয়ে টেবিলে নিয়ে যাই। আমাদের যদি কোনো কিছু লাগে, মানে কোনো সস দরকার হয়, তো এটা থেকে অ্যাড করে নেব। ফ্যামিলির সবার মুখে একটু হাসি ফুটানোর জন্য যদি আমরা এরকম কোনো কষ্ট করি, আসলে সেই কষ্টটা একেবারে সার্থকই হয়ে যায় যখন তাদের মুখে একটু হাসি দেখি। আর আমি যখন সব খাবার টেবিলে নিয়ে আসছিলাম তখন আমার তাওসিফের মুখে দেখলাম যে কি পরিমাণ খুশি, মানে সে খুবই খুশি হয়েছে যে তার পছন্দের সব খাবার আজকে আমি রেডি করেছি। আর সেটা দেখে আমারও আসলে অনেক বেশি ভালো লাগছিল যে আমার ছেলেটা খুবই খুশি হয়েছে। আর আমরা মায়েরা কিন্তু এটাই সবসময় চাই যে আমাদের বাচ্চারা খুশি থাকুক, আর তারা খুশি থাকলেই কিন্তু আমরাও খুশি থাকি। আর ওই দিন আমি কিন্তু আর কোনো ডেজার্ট তৈরি করতে পারিনি, কারণ আমার হাতে আর কোনো সময় ছিল না। তো আমার ডিপ ফ্রিজে ছিল কিছু ক্লেয়ার্স, যেগুলো আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দের, তো সেগুলো বের করে নিয়ে এসেছি। আর আগের দিন রাত্রে আমি একটা পুডিং তৈরি করেছিলাম, সেই পুডিংটাও এখানে নিয়ে এসেছি। আর আপনারা হয়তো দেখেছেন এই পুডিংটা মানে অনেকটা খাওয়া হয়ে গেছে, মানে আমরা আগেই খেয়ে ফেলেছি। আর এই পুডিংটা খুবই টেস্টি হয়েছিল। তো আপনারা যদি চান তাহলে এই পুডিংয়ের রেসিপিটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। খাবারগুলো মাশাল্লাহ অনেক অনেক বেশি টেস্টি হয়েছিল। আমরা সবাই তো খুবই এনজয় করে খেয়েছি। আমার হাজব্যান্ডের তো খুব বেশি ভালো লেগেছে ফ্রাইড রাইসটা, আর আমার তাওসিফের ভালো লেগেছে মিটবল স্প্যাগেটিটা আর থাই স্যুপটা, আর ইয়ামিনের ভালো লেগেছে উইংসটা। তো আমার আসলে সবগুলি খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ।
তো খাবার দাওয়া চলাকালীন সময়ে এমন একটা ঘটনা ঘটলো যেটায় আমরা সবাই একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মানে একটু পরে আপনারা দেখতে পারবেন কি ঘটেছিল। আমার আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকও করে দিবেন। আর কথা হবে অন্য ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সেফে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।